3rd 4th অগস্টে যে ইঞ্জুরিগুলো আসছিল কিছুই করার ছিল না আমাদের। আমরা ট্রিটমেন্ট নিয়ে বসেছিলাম, মানে ডাক্তাররা ছিলাম, কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য সানজিদার কাছে আপনারা শুনছেন যে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছে না, তো আমরা রাস্তায় কী ট্রিটমেন্ট দেবো বলেন? শুধু দেখছি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে, আর এই ঢাকা মেডিকেল কলেজে অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিছু রিফিউজ করেছে, কিছু লাশ গুম করে ফেলেছে। আপনারা জানেন রায়ের বাজারে যে গণকবর দেওয়া হয়েছে, এই যে এলোমেলো একটা অবস্থা বিরাজ করতেছে, আমরা যে এতটা ট্রমেটিক, যে কথাটা বললো সানজিদা বললো যে আমাদের সংস্কারের কী হয়েছে, এই উত্তর তো আমরা দিতে পারি না মানুষের কাছে। দিয়াবাড়ির মাইলস্টোনের যারা শাহাদত বরণ করেছেন, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের অভিভাবক দু একজন, শিক্ষক শিক্ষিকারা, স্কুলের অন্যান্য স্টাফরা যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ওদের বাবা মা অভিভাবক যারা জীবিত আছেন তারা যাতে এই শোককে বহন করতে পারেন সেই জন্য দোয়া করছি। যারা হাসপাতালে এখনও কাতরাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যেখানে আমি গিয়েছিলাম, পরিচালকের সাথে কথা বলেছি। অন দ্যাট ডে আই হ্যাড বিন ইন বুয়েট। আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম 1:30টার দিকে যে আমি বুয়েট থেকে দিয়াবাড়ি যাব, সেই মুহূর্তে আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাকে রিং করে যে আপনি একটা টিম নিয়ে ওখানে যান। আমি এখানে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করেছি। আমি টিএসসি থেকে সরাসরি মেট্রো রেলে দিয়াবাড়ি চলে গেছে। পার্সা যে আমার এখানে ডাক্তার পার্সা রহমান, ও আমার গ্রুপে লেখা দেখে ও বলে যে স্যার আমিও যাবো। ও 11 নম্বর থেকে ওই একই ট্রেনে উঠছি, আমরা ওখানে চলে যাই। এবং সেটা আপনারা গণমাধ্যমের ভাইরা ওখানে ছিলেন এবং বাকিরা বাই দিস টাইম দেখেছেন। আমি মাইলস্টোনের যারা সিনিয়র স্টুডেন্ট ছিল 11-12 গ্রেডের, ওদের সাথে কথা বলে জানলাম ওরা ভিতরে গেছে এবং ওরা রেস্কিউ করতে যাচ্ছিলো, কিন্তু মিলিটারি অফিসাররা ঢুকতে দিচ্ছিল না, কারণ ফায়ার ফাইটার যারা এবং মিলিটারি অফিসারদের যে ট্রেনিংটা থাকে ওদের তো সেই ট্রেনিং থাকে না, এই জন্য ওরা অনেক ইনজুরি হয়েছে। আমি পরে ঢাকা যে এই বাংলাদেশ মেডিকেল কলেজের যে উত্তরা শাখা, ওখানে গিয়ে আমি ওদেরকে দেখেছি ইনজুরি, ওদের সাথে কথা বলেছি। তো যেটাই হোক না কেন, এর একটা হৃদয় বিদারক ঘটনা, এবং এরকম ঘটনা আসলে এই বাংলাদেশে এই প্রথম যে একটা যে প্রশিক্ষণত একটা ফাইটার এক্সিডেন্ট করে এতগুলো মানুষ একত্রে মারা যায়, বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা। আপনারা দেখেছেন যে ওদের পোশাকটা স্কিনে লেগে গেছে, এবং পোড়া যাওয়া জিনিসটা আপনাদের যাদের ছোটোবেলায় পড়েছে তারা জানবেন যে কতটা পেইনফুল, কারণ এই নার্ভ এন্ডিংগুলো থাকে শরীরে, অনেক পেইন হয়। তো এই ঘটনা গত জুলাইয়ে আমাদের যে নাইমের মা যে বললেন, মানে আমার ছিল মাইলস্টোনে পড়তো, যে ডাক্তার সাহেব আমার সাথে গেছেন, ও মানসিক রোগ বিশেষজ্ঞ, ও একটা অ্যাম্বুলেন্স দিয়ে গিয়েছিল এই স্পটে। তো নাইমের আম্মা যেভাবে বললেন যে নাইমা অত্যন্ত মেধাবী একটা ছাত্রী ছিল এবং স্বপ্ন ছিল ডাক্তার হবে, এবং ও কীভাবে ডাক্তার হওয়ার পর সার্ভিস দেবে, যেভাবে আমাদের সানজিদা বলছিল, সানজিদা আজকে যে সার্ভিসটা দিয়েছে, পার্সা যে সার্ভিস দিয়েছে, নাইমের স্বপ্ন ছিল ও একজন নারী হয়ে, ও নারী চিকিৎসা হয়ে ওদের মতো সার্ভিস দেবে। সেই স্বপ্নটা সব ভ্রূণিত হয়ে গেল। এখানে অন্যান্য যারা শহীদের স্ত্রী এসেছেন, কেউ বোন এসেছেন, আপনারা যে কথাগুলো বললেন ওরা অত্যন্ত হৃদয় বিদারক। এবং আমরা আজকে যে এই সম্মাননার যে অনুষ্ঠানটা, আমাকে আমাদের জুলাইয়ের আগেই চেয়ারম্যান সাহেব একটা লিস্ট করে দিয়েছে যে এই 36 দিন আমরা কী কী অনুষ্ঠান করবো। এর মধ্যে আমার নিজের ভাগে দুটো ছিল, একটা ছিল চিকিৎসকদের যারা সার্ভিস দিচ্ছে তাদের সম্ভাবনা, একটা যারা ইনজিউর্ড। আমি একটা ছিল এই শনিবার, আমি কোনোই প্রস্তুতি নিতে পারি না, আমার পারবো না সম্ভবত, ওনার কাছে হয়তো আমার ক্ষমা চাইতে হবে, এটা পসিবল হচ্ছে না। আমি শাহবাগে গেলে তখন আমরা 3rd 4th অগস্টে যে ইঞ্জুরিগুলো আসছিল কিছুই করার ছিল না আমাদের। আমরা ট্রিটমেন্ট নিয়ে বসেছিলাম, মানে ডাক্তাররা ছিলাম, কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য সানজিদার কাছে আপনারা শুনছেন যে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছে না, তো আমরা রাস্তায় কী ট্রিটমেন্ট দেবো বলেন? শুধু দেখছি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে, আর এই ঢাকা মেডিকেল কলেজে অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিছু রিফিউজ করেছে, কিছু লাশ গুম করে ফেলেছে। আপনারা জানেন যেটা আমাদের রায়ের বাজারে যে গণকবর দেওয়া হয়েছে, এই যে এলোমেলো একটা অবস্থা বিরাজ করতেছে, আমরা যে এতটা ট্রমেটিক, যে কথাটা বললো সানজিদা বললো যে আমাদের সংস্কারের কী হয়েছে, এই উত্তর তো আমরা দিতে পারি না মানুষের কাছে। আপনাদের আত্মীয় স্বজনকে যে গুলি করেছে, নাইমাকে যে গুলি করেছে, কে করেছে? এটা কি বিএনপির কর্মী করেছে, এনসিপির কর্মীরা করেছে, জামাতের লোকেরা করেছে, আমরা করেছি? কারা করেছিল?
আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র্যাব, আওয়ামী লীগের লোকেরা করেছে। আজকে আমরা নিজেরা যারা আমরা গুলিবিদ্ধ হয়েছি, নিজেরা এখন মসনদে যাওয়ার জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে দ্বিধা বিভক্ত। আমাদের দলের চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সবসময় বলে আসছি যে আমরা যদি এই বিভক্ত থাকি, অনৈক্য আমাদের মধ্যে বিরাজ করে, তাহলে আবার সেই ফ্যাসিস্ট সরকারের মুখচ্ছবি আপনাকে দেখতে হবে এবং তারা এই দেশে আবার জেগে বসবে। কারণ আমরা নিজেরা ঐক্যবদ্ধ নই। আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, সারা দেশবাসীকে, আমরা যদি একটা সমৃদ্ধিশীল বাংলাদেশ চাই, আমরা যদি সংস্কার চাই, আমরা যদি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক চাই, নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন, তাহলে আমাদেরকে ওই ঐক্যবদ্ধতার জায়গায় আসতে হবে। আমাদের আগস্টের আগে, 5ই আগস্টের আগে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা যেভাবে যুদ্ধ করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আজকে ফ্যাসিস্ট সরকার বায়বীয়ভাবে আমাদের চারদিকে ঘোরাফেরা করছে, তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে। কাজে আমাদের এই জায়গাটা ভুলে গেলে চলবে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা শহীদের আত্মীয়স্বজন এসেছেন, কষ্ট করে এসেছেন। আপনাদের কোনো কষ্টের দায়ভার নেওয়ার মতো শক্তি আমাদের নাই। আপনারা যে জায়গাটা আছেন ওইটা আমরা কোনোদিনই বুঝবো না। তাহলে আমার সন্তানকে হারাতে হবে, তখন আমি বুঝবো। এটা বোঝা সম্ভব না। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যে পথবিচ্যুত হয়েছি, এই জন্য লজ্জিত, আমরা আপনাদের কাছে লজ্জিত। আমাদের নারী নেত্রীদেরকে ধন্যবাদ জানাই। এই শিলাপা থেকে শুরু করে সবাই এখানে যেভাবে এসেছেন কষ্ট করে, প্রায় বলি যারা উত্তর থেকে আসেন, গাজীপুর থেকে আসেন, এটা পসিবল না। আসলে আপনারা এক ঐশ্বরিক শক্তি পেয়েছেন বলে এখানে আসতে পারেন। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আমার বাংলাদেশ পার্টি, আমাদের দিলার আপা যেটা বলেছেন, নারীদের অন্তর্ভুক্তি আমাদের মধ্যে থাকবে, পার্টিসিপেশন। আপনারা দেখেছেন না যে আমাদের ছোট দল, অল্প কিছু মানুষ, তার মধ্যে কত নারী আমার এখানে এসেছে। আমরা এইটা মন থেকেই এই জায়গাটাতে আমরা গুরুত্ব দিচ্ছি বলেই, এবং নারীদেরকে ওইভাবে সম্মান করি। আমি নারীর সন্তান, আমি নারীর হাজব্যান্ড, আমি নারীর ভাই। ও পুরুষরা যারা আছেন সবাই জানেন, আপনি যখন অ্যাক্সিডেন্ট করেন, অসুস্থ হন, আপনার বোনটা কাটতে কাটতে সবচেয়ে দূর থেকে এগিয়ে আসে না, আসে। এই জায়গাটা আমরা ভুলে যাই। আমরা পুরুষরা আমাদের নেচারটাই ওরকম। আমরা সুবিধাটা নেই নারীর কাছ থেকে, মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, কিন্তু কাজের সময় আমরা ভুলে যাই। আমার বাংলাদেশ পার্টি এটা ভুলে যাবে না, এই ওয়াদ আপনাদেরকে দিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।
চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।